হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনবি ইংলিশ টিউটোরিয়াল। গত ভিডিওতে আমরা স্ট্রেঞ্জ মিটিংয়ের ব্যাকগ্রাউন্ড এবং সামারি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট ফার্স্ট। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আজকে কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। Let's enter into the text. It seemed that out of battle I escaped. এমন মনে হচ্ছে যেন আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। Here the word seemed suggests that this is the imagination or vision of the poet. That he ran away from the battlefield. কবি এখানে মনে করছেন তিনি তার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছেন। ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল, একটি গভীর অন্ধকারময় সুড়ঙ্গের মাঝে, লং সিন্স স্কুপড, হেয়ার স্কুপড মিন্স ডাগ আউট, যেটা বহু পূর্বে খোদাই করা হয়েছিল, থ্রু গ্রানাইটস, গ্রানাইট পাথরের মধ্যে দিয়ে, হুইচ টাইটানিক ওয়ার্স হ্যাড গ্রাইন্ড, যেটা টাইটানিক যুদ্ধের সময় থেকেই থেকে গেছে। হেয়ার টাইটানিক ওয়ার বলতে গ্রেট ওয়ারকে বোঝানো হয়েছে। গ্রিক অ্যান্ড টাইটানদের লং হিস্ট্রি অফ ভায়োলেন্সের কথা বোঝানো হয়েছে এখানে। নেক্সট, ইয়েট অলসো দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রোন্ড, সেই সুড়ঙ্গের মাঝে এনকাম্বার্ড স্লিপার্স গ্রোন্ড মানে গাদাগাদি করে থাকা ঘুমন্ত সৈনিকরা গোঙাচ্ছে। হোয়াই দে আর গোনিং? বিকজ অব দ্য এক্সপিরিয়েন্সিং অব দি হরর অফ ওয়ার, তারা যুদ্ধক্ষেত্রের যে বিভৎসতা সেটা দেখে সেই যন্ত্রণায় গোঙাচ্ছে। হিয়ার এনকাম্বার্ড মিন্স হাডেল টুগেদার, একসঙ্গে থাকা বা গাদাগাদি করে থাকা। টু ফাস্ট ইন থট অর ডেথ টু বি বেস্টায়ার্ড, হিয়ার ফাস্ট মিন্স প্রোফাউন্ড। টু ফাস্ট ইন থট, তারা এতটাই চিন্তায় মগ্ন, অর ডেথ অথবা মৃত, টু বি বেস্টায়ার্ড, টু মুভড, তাদেরকে জাগানো সম্ভব নয়। দেন অ্যাজ আই প্রোবড দেম, দেন অ্যাজ আই এক্সামাইন দেম, যখন আমি তাদেরকে এক্সামাইন করলাম, অন স্প্র্যাং আপ, অন স্ট্যান্ড আপ, একজন উঠে দাঁড়ালো, অ্যান্ড স্টেয়ার্ড উইথ পিটিয়াস রিকগনিশন ইন ফিক্সড আইজ, এবং সে তার পিটিয়াস রিকগনিশন, তার স্থির চোখ দিয়ে লক্ষ্য করল। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ড অ্যাজ ইফ টু ব্লেস, অ্যান্ড হি ট্রাইজ টু রেইজ হিজ হ্যান্ড অ্যাজ ইফ টু ব্লেস, এবং সে তার যন্ত্রণাপূর্ণ হাতটি তুলে ধরার চেষ্টা করলো, যেন সে আশীর্বাদ করতে চাইল। অ্যান্ড বাই হিজ স্মাইল আই নিউ দ্যাট সালেন হল, এবং তার হাসির মধ্য দিয়েই বুঝতে পারলাম দ্যাট সালেন হল, হেয়ার সালেন হল মিন্স গ্লুম চেম্বার অর দি হল অফ ডেথ। বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল, এবং তার ডেড স্মাইল অর লাইফলেস স্মাইল, তার প্রাণহীন নিরস হাসির মধ্য দিয়ে বুঝতে পারলাম যে আমরা নরকে দাঁড়িয়ে আছি। With 1,000 pains that vision face was groined, সেই ভিজন ফেস বলতে এখানে দি ফেস অব দি জার্মান সোলজার, সেই ভিজনের ফেসটিতে যেন হাজারো দুঃখ যন্ত্রণা ফুটে উঠেছিল। ইয়েট নো ব্লাড রিচ দেয়ার ফ্রম দি আপার গ্রাউন্ড, যদিও রক্তের কোনো চিহ্ন এসে এই অন্ধকার টানেলের মধ্যে এসে পৌঁছাচ্ছে না। হিয়ার আপার গ্রাউন্ড বলতে কিন্তু এখানে যুদ্ধক্ষেত্রকে বোঝানো হয়েছে। বলছে যদিও সেই ভিজনের ফেসটিতে, অর্থাৎ জার্মান সোলজারের ফেসটিতে হাজারো কষ্ট ফুটে উঠছিল, কিন্তু এই টানেলের মধ্যে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। অ্যান্ড নো গান থাম্পড অর নো শুটিং অফ দি গান সাউন্ড হার্ড হেয়ার, অথবা এখানে কোনো বন্দুকের গুলির আওয়াজও শোনা যাচ্ছে না।
or down the flues made moan, অথবা কোনো যন্ত্রণার আওয়াজও এসে পৌঁছাচ্ছে না। Strange friend, I said. Unfamiliar friend, অচেনা বন্ধু, আমি বললাম। Here is no cause to mourn. There is no cause to mourn. এখানে বিলাপ করার কোনো কারণ নেই। None, said the other. না, নেই, said the other means said the German soldier. German soldier বলল না, নেই, except the undone years, the hopelessness. Except the undone years. সেই সমস্ত ফেলে আসা বছরগুলি এবং ফেলে আসা স্বপ্নগুলো ব্যতীত কোনো দুঃখের কোনো কারণ নেই। হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স, তোমার জীবনের যেমন আশা ছিল, ওয়াজ মাই লাইফ অলসো, আমার জীবনেও ঠিক তেমনই আশা ছিল। ইন দিস লাইন উই ফাইন্ড দি ইউনিভার্সালিটি বিটুইন টু আননোন পারসন হ্যাভিং দি সেম অ্যাসপিরেশন, হোপস অ্যান্ড ড্রিমস। এই লাইন দুটির মধ্য দিয়ে আমরা দেখলাম যে যদিও তারা অচেনা, তবুও তাদের ইউনিভার্সালিটি অর দি ব্রাদারহুড, তাদের যে ভ্রাতৃত্ববোধ সেটা বেঁচে আছে, যে তাদের স্বপ্নগুলিও আশাগুলি একই রকম ছিল। I went hunting wild after the wildest beauty in the world, which lies not in calm eyes or braided hair. The German soldier, enthusiastically pursuing beauty which does not lies in the calm eyes or braided hair of a woman, rather he find it in nature. এখানে জার্মান সৈনিক বলতে চাইছেন যে তিনি প্রকৃতির মধ্যে সৌন্দর্য অন্বেষণ করেছেন, যেটা তিনি কোনো নারীর শান্ত চোখে বা গোছানো চুলে পাননি। বাট মক্স দি স্টিডি রানিং আওয়ার, এই সৌন্দর্যটাই সময়কে উপহাস করে। কবি যে সৌন্দর্যটার কথা বলছেন, এই সৌন্দর্যটা কোনো সময়ের ধার ধারে না, মানে সময়কেও উপহাস করতে পারে। ইফ ইট গ্রিভস রিচলিয়ার দেন হিয়ার, বলছে এটা যদি কষ্টের, যদিও এটা হারানো খুব কষ্টের, এবং এই কষ্টটা এই হেলে থাকা কষ্টটার থেকে অনেক বেশি। মানে এখানে জার্মান সোলজার যে তার জীবনের যে অপূর্ণ আশা, ফেলে আসা স্বপ্ন, সেইগুলো নিয়ে বিষাদময় স্মৃতি বহন করছে, যে এই সব স্বপ্নগুলি তার আনটাইমলি ডেথের জন্য পূরণ করতে পারেননি তিনি। ফর বাই মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাভড, বলছে ফর মাই হ্যাপিনেস, হিয়ার গ্লি মিন্স হ্যাপিনেস, আমার সুখের জন্য বা আমার হ্যাপিনেসে অনেক মানুষ হ্যাপি হতে পারত। অ্যান্ড অফ মাই উইপিং সামথিং হ্যাড বিন লেফট, অথবা আমার দুঃখের মধ্যেও অবশ্যই কোনো কারণ থাকতো, যেটা অনেকে দুঃখের কারণ হয়েও দাঁড়াতো। হুইচ মাস্ট ডাই নাও, হুইচ ইজ নো মোর, যেটা এখন আর নেই, যেটা এখন মৃত। I mean the truth untold, the pity of war, the pity war distilled. Here the German soldier talks about the truth. Truth untold means the real experience of war which he has experienced in the war front. He will speak it into the people, but now his untimely death, this truth has been shattered. Now men will go content with what we spoiled. Now মানুষ এখন শান্ত হবে আমরা যেটা হারিয়েছি। Or discontent or dissatisfied, boil bloody. Here boil bloody means boil or rage with revolutionary passion and be spilled or be destroyed. এখানে জার্মান সোলজার কি বলতে চাইছেন,
যে হয় মানুষ এখন শান্ত হবে আমরা যেটা হারিয়েছি, নয়তো প্রতিবাদের তাড়নায় মানুষ আরও ক্ষিপ্ত হবে এবং নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে। দে উইল বি সুইফট উইথ সুইফটনেস অব টাইগ্রেস, বলছে তারা বাঘিনীর মতো তীব্র হবে এবং হিংসাত্মক হয়ে উঠবে। নান উইল ব্রেক র্যাঙ্কস দো নেশন টেক ফ্রম প্রোগ্রেস, বলছে নান উইল ব্রেক র্যাঙ্কস, এখানে বলে রাখি দে উইল বি সুইফট উইথ সুইফটনেস অফ টাইগ্রেস। হিয়ার দে বলতে, এখানে দে বলতে ন্যাশনালিস্টদের বোঝানো হয়েছে বা নেশনকে বোঝানো হয়েছে বা পলিটিক্যাল মঙ্গার্সদেরকে বোঝানো হয়েছে যে তারা হয় শান্ত হবে নয়তো বাঘিনীর মতো তীব্র হবে, যেটা তাদের নিজেদেরকেও ক্ষতি করবে। নান উইল ব্রেক র্যাঙ্কস, দে উইল নেভার ব্রেক দেয়ার কমিটমেন্ট দো নেশন টেক ফ্রম প্রোগ্রেস, দো দি নেশন উইল ডেভিয়েট ফ্রম প্রোগ্রেস অ্যান্ড সিভিলাইজেশন, বলছে তবুও তো তারা ন্যাশনালিস্টরা তারা তাদের কমিটমেন্ট থেকে পিছু হটবে না, যদিও প্রোগ্রেস এবং সিভিলাইজেশনটা পিছু দিকে পশ্চাৎগমন হবে, তবুও তারা তাদের কমিটমেন্ট থেকে সরে আসবে না। কারেজ ওয়াজ মাইন, আই হ্যাড মিস্ট্রি, the German soldier had the courage and mystery. Here mystery means the knowledge or the truth about war. That means the German soldier had the courage and also had the knowledge or insight or skill about war. Wisdom was mine and I had mastery. Here wisdom means intellect. I had that intellect and I had mastery and I had the capacity to influence man. এখানে জার্মান সোলজার বলছেন যে আমার কাছে সেই সাহস ছিল এবং সেই মিস্ট্রিও ছিল, সেই তথ্যও ছিল ওয়ারের, এবং আমার কাছে সেই বুদ্ধি ছিল এবং তার মানুষকে বোঝানোর মতো সক্ষমতাও ছিল। কিন্তু যেহেতু জার্মান সৈনিকটি আগেই মৃত্যুবরণ করেছে, এখন আর তার পক্ষে কিছু করা সম্ভব নয়। টু মিস দি মার্চ অব দি রিট্রিটিং ওয়ার্ল্ড, টু মিস, হিয়ার মিস মিন্স টু স্টপ অর প্রিভেন্ট, দি মার্চ মিন্স মুভমেন্ট, টু মিস দি মার্চ অব দি রিট্রিটিং ওয়ার্ল্ড, বলছে এই রিট্রিটিং ওয়ার্ল্ড, ব্যাকওয়ার্ডিং ওয়ার্ল্ডটাকে, মানে এই পশ্চাৎগামী পৃথিবীটাকে বা নেশনটাকে রুখে দেওয়ার মতো বা তার পশ্চাৎগামী মুভমেন্টটাকে থামিয়ে দেওয়ার মতো শক্তি আমার কাছে ছিল বা নলেজ আমার কাছে ছিল। ইন্টু ভেন সিটাডেলস দ্যাট আর নট ওয়ার্ল্ড, যেই এই রিট্রিটিং ওয়ার্ল্ডটা কোথায় যাচ্ছিল? ইন্টু দ্য ভেন সিটাডেল দ্যাট আর নট ওয়ার্ল্ড, একটা আইডিয়ালিজমের মধ্যে দিয়ে চলছিল যেটা তাদেরকে সুরক্ষা দেবে। যুদ্ধ কখনোই সুরক্ষা দিতে পারে না, এটাই এখানে জার্মান সৈনিকটি বোঝাতে চাইছেন। দেন হোয়েন মাচ ব্লাড হ্যাড ক্লগড দেয়ার চ্যারিয়েট হুইলস, তারপর যখন মাচ ব্লাড হ্যাড ক্লগড দেয়ার চ্যারিয়েট হুইল, তাদের হিয়ার চ্যারিয়েট হুইল বলতে এখানে প্রোগ্রেস অফ ম্যানকাইন্ড বলছে। মানব সভ্যতার চাকা যখন রক্তের দ্বারা ব্লকড হয়ে যাবে, I would go up, আমি তখন যাব, অ্যান্ড ওয়াশ দেম ফ্রম সুইট ওয়েলস, এবং মিষ্টি হ্রদ থেকে, মিষ্টি ওয়েলস থেকে, সত্যের কূপ থেকে আমি সেটা ধুয়ে দেব। এখানে সত্যের কূপ বলতে ট্রুথ বলছে, দি রিয়েল ট্রুথ অব দি ওয়ার, সেই সত্যের জল দিয়ে ধুয়ে দেব। ইভেন উইথ দি ট্রুথ দ্যাট লাই টু ডিপ ফর টেন্ট, যদিও যে সত্যটা লং হিডেন থাকে, ডিপ ফর টেন্ট যেটা লং হিডেন থাকে, আই উড হ্যাভ পোর্ড মাই স্পিরিট উইদাউট সেন্ট, এবং আমি আমার স্পিরিট, হেয়ার স্পিরিট বলতে এখানে পিটি, সিম্প্যাথি, লাভ,
কে বোঝানো হয়েছে উইদাউট সেন্ট, উইদাউট লিমিট। বলছে আমি তখন আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা, অনুভূতি এবং পিটি কৃপণতা না করেই ঢেলে দেব, বাট নট থ্রু উন্ডস, কিন্তু আঘাত দিয়ে নয়, নট অন দি সেস অফ ওয়ার, অথবা যুদ্ধের মাধ্যমেও নয়। ফোরহেডস অফ মেন হ্যাভ ব্লেড ওয়ার নো উন্ডস ওয়ার। হেয়ার ফোরহেড এখানে বলতে সাইকোলজিক্যালি বলা হয়েছে। ফোরহেডস অফ মেন, মানুষ সাইকোলজিক্যালি হ্যাভ ব্লিড, তার মানুষ সাইকোলজিক্যালি ব্লিডেড হয়েছে, হোয়ার নো উন্ডস ওয়ার, যদিও আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, তবুও ভীষণভাবে মানসিকভাবে মানুষ বিধ্বস্ত হয়েছে এই যুদ্ধের দ্বারা। আই অ্যাম দি এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। ইন দিস লাস্ট স্ট্যাঞ্জা দি জার্মান সোলজার রিভিল হিজ আইডেন্টিটি। দ্যাট কি বলছে এখানে জার্মান সোলজার? দ্যাট আই অ্যাম দি এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। আমি সেই এনিমি, শত্রু, যাকে তুমি হত্যা করেছো, মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আই নিউ ইউ ইন দিস ডার্ক, আমি তোমাকে চিনতে পেরেছি এই অন্ধকারেও। ফর সো ইউ ফ্রাউন্ড ইয়েস্টারডে থ্রু মি অ্যাজ ইউ জ্যাবড অ্যান্ড কিল্ড। ঠিক একইভাবে তুমি তোমার ভুরু কুচকিয়েছিলে যখন তুমি আমাকে আঘাত করো এবং মেরে ফেলো। আই প্যারিড, আই অলসো ফাইট ব্যাক, আমি চেষ্টা করেছিলাম, আমি বাধা দিতে চেষ্টা করেছিলাম, বাট মাই হ্যান্ডস ওয়ার লোথ অ্যান্ড কোল্ড, বাট কিন্তু আমার হাতটি ঠান্ডা এবং অক্ষম হয়ে গেছিল বা উইক হয়ে গেছিল। দি জার্মান সোলজার হেয়ার ফিজিক্যালি উইক, হ্যাভিং নট সাফিসিয়েন্ট স্ট্রেংথ। এখানে ওনার বেশি স্ট্রেংথ ছিল না। লেট আস স্লিপ নাও, চলো ঘুমিয়ে যাই। এই লাস্ট স্ট্যাঞ্জের মধ্যে দিয়ে জার্মান সোলজার কি বোঝাতে চেয়েছেন যে যদিও তারা এনিমি ছিলেন তবুও ফ্রেন্ড বলে সম্বোধন করছেন। এবং লাস্ট যে লাইনটি বলছে লেট আস স্লিপ নাও, এই ওয়ার্ডটির মধ্য দিয়েই কোথাও যেন একটি মেসেজ ক্যারি করছে। এই মেসেজটা হচ্ছে পিটি অ্যান্ড পিস, দি প্রপোজাল অফ পিস। এর মাধ্যমেই বোঝাতে চাইছেন যে এই যুদ্ধ বিবাদ করে কোনো লাভ নেই, কোনো কান্ট্রির বা কোনো ওয়ারমঙ্গাসদেরই এতে লাভবান হবে না। সোসাইটিটা, সিভিলাইজেশন ব্যাকওয়ার্ডিং হবে, পশ্চাৎগাম হবে, কখনোই এটার প্রোগ্রেস ঘটবে না। তো এই ছিল স্ট্রেঞ্জ মিটিং বাই উইলফ্রেড আউয়েন। আমরা যদি খুব সংক্ষেপে বলি কবিতাটা এমন যে উইলফ্রেড আউয়েন এই যুদ্ধর মধ্য দিয়েই তার যে যুদ্ধকে নিয়ে যে তার মনে হেট্রেড এবং বিতৃষ্ণা ছিল, তিনি তার এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। তিনি যুদ্ধকে গ্লোরিফাই না করে যুদ্ধের সত্যটা তুলে ধরেছেন। কবিতাটি খুবই সুন্দর, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর তোমরা পরবর্তী ভিডিও কী বিষয়ে পেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।